18 তারিখের যে ঘটনাটা সেটাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। আপনি যেটা শেষে বলেন যে সত্যি সত্যি একটা ভেতরে একটা তুমুল বিরোধ আছে, সেই বিরোধিতার কারণেই 18 তারিখের তুচ্ছ ঘটনাটা অনেক বড় ঘটনায় রূপান্তরিত হয়েছে। বিষয়টা হলো আমাদেরকে আসলে অনেক আগেই যেতে হয় যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা বসবাস করতেছেন এবং সেখানে বাঙালিরা বসবাস করতেছেন। এই মুহূর্তে পাহাড়ি এবং বাঙালিদের যে সংখ্যা, জনগোষ্ঠীর যে অনুপাত, সেই অনুপাত প্রায় সমান সমান। এরকম দুইটি জনগোষ্ঠী যখন একই জায়গায় থাকে, যদি তাদের মধ্যে আমরা বাংলাদেশি, আমাদের পূর্ববর্তী আলোচক যে কথাটা বলছিলেন, বাংলাদেশি এই পরিচয়টাকে প্রবলভাবে যদি তুলে ধরতে না পারি, যদি মানুষজন যদি নিজেদেরকে পাহাড়ি, বাংলাদেশি, বাঙালি এরকম ভাগে ভাগ করে ফেলে, তাহলে সমস্যাটা হওয়া খুবই স্বাভাবিক। আমরা জানি যে মুক্তিযুদ্ধের পরে 1972 সালে সংবিধান নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছিল, তারপরে 1972 সালে যে 1973 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যেটা গঠন করেন মানববন্ধু লারমা, এবং সেই সময় থেকে তারপরে আমরা জানি যে সেখানে একটা সশস্ত্র রূপ লাভ করে লম্বা সময় পাহাড়িদের সঙ্গে বাঙালিদের সেখানে যুদ্ধ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, আমার পূর্ববর্তী আলোচক যেটা বলছিলেন, সেনাবাহিনী সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লম্বা সময় এই যুদ্ধের কারণে দুই গ্রুপের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি, সেই বার্তাটা থেকে গেছে। 1997 সালে যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিটা আলোচনায় নিয়ে এসেছে এবং একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই শান্তি চুক্তির পরে আমরা যদি এখনও দেখি, তাহলে দুইটি জনগোষ্ঠীর মধ্যে যা কিছু মীমাংসা হবার মূল জায়গাটা রয়ে গেছে ভূমি সংক্রান্ত একটা বিষয়, সেটা অমীমাংসিত আছে। আমি মনে করি পূর্ববর্তী সরকার এই যে শান্তি চুক্তির উদ্যোগটি নিয়েছিলেন সেটি ভালো, কিন্তু ভূমি সংক্রান্ত যে শর্তটা সেখানে যেভাবে দেওয়া হয়েছিল সেটা পালন করা বা বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য খুবই কঠিন, এবং যে কারণে আমি সেটাকে মনে করি যে সরকারের তখন চুক্তি করার সময় এক ধরনের অদূরদর্শিতা ছিল। ফলে সেই যে ভূমি যে বিষয়টি, সেই সমস্যাটা পাহাড়িদের মধ্যে এখনও সেটা রয়ে গেছে। বাঙালিদের মধ্যেও সেই রকম একই রকমভাবে তারা যে এখানে স্থানীয় জমি কেনা বেচা, তাদের যে অধিকারের ব্যাপারটা, সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। এর ফলে বাঙালি পাহাড়িদের মধ্যে সবসময়ই এক ধরনের সংকট আছে। এই সংকটটাকে আমি অনেকটা তুলনা করি, ধরুন যে সুপ্ত আগ্নেয়গিরির মতো, যে যেখানে যে আগ্নেয়গিরিটা হঠাৎ করে সামান্য ঘটনার মধ্যে বিস্ফোরিত হতে পারে, যেটা আমরা দেখলাম যে 18 তারিখের যে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মোটরসাইকেল চুরি একটা তুচ্ছ ঘটনা, যেটা বাঙালিদের মধ্যেই আসলে চুরিকে কেন্দ্র করে হত্যা, এবং তারপরে দুইটি গ্রুপের মধ্যে কিভাবে আসলেন। এবং আমি মনে করি যে এখানে যেটা আমার পূর্ববর্তী আলোচক বলছিলেন, আমি একমত যে ওই সময়টাতে আমরা যদি খেয়াল করি, তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা তখনও পুরোপুরিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আমরা জানি যে 5ই আগস্টের পরে পুলিশের যে বাংলাদেশে একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেছে, সেই পুলিশের যে সক্রিয় যে ভূমিকাটা রাখার কথা ছিল, ঠিক ওই সময়টা তারা সেটা রাখতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। এবং এই যে সিভিল প্রশাসন, যেটা সিভিল প্রশাসনের মধ্যে এক ধরনের যে অস্থিতিশীলতা বিরাজমান ছিল, সেই বিরাজমান যদি না থাকতো তাহলে হয়তো বা ব্যাপারটাকে আরও বেশি ভালোভাবে মোকাবেলা করা যেত। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমার যে বক্তব্যটা, সেটি হচ্ছে যে ওই সময়ে আসলে আমি মনে করি যে তুচ্ছ বিষয়টা নিয়ে একটা বড় সংকট তৈরি হয়েছিল, কিন্তু এই সংকটটা আসলে ওই 18 তারিখের সংকট না, সংকটটা দীর্ঘদিনের যে সংকট, সেই সংকটটা যে এখনো একটা বিভাজন তৈরি করে রাখা আছে, সেই বিভাজনের কারণেই ওই তুচ্ছ সংকটটা অনেক বড় সংকটে রূপান্তরিত হয়েছিল। কিন্তু তারপর আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো যে সরকার খুবই প্রোঅ্যাক্টিভভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে, আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা সেখানে সফর করেছেন। তারপরে হচ্ছে বিভিন্ন সম্প্রীতি কমিটি গঠন করে সম্প্রীতির উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমি গতকাল দেখলাম যে সেখানে যারা পাহাড়ি আছেন তারা জাতীয় সঙ্গীত একটা অনুষ্ঠান করে জাতীয় সঙ্গীত গাচ্ছে। এই সব কিছু মিলে আমি মনে করি যে আমরা অনেকটাই সমস্যাটাকে আবার কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।